আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগের ক্লাসে আমরা আঞ্চলিক ভূগোলেরই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে শেষ অংশটি অর্থাৎ ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছো যে অর্থনৈতিক পরিবেশটি আগে পুরোটি শেষ করে দেওয়ার জন্য। তো সেই জন্যই অর্থনৈতিক পরিবেশের প্রথম অংশ ভারতের কৃষিকাজ, সেই অংশটি আমি আজকে ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো যে ভারতের কৃষি এই অংশটি একটু বড়, সেই জন্যই আমি এই ক্লাসটি দুটি পর্বে ভাগ করেছি। আজকে তার প্রথম পর্ব। ভারতের কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা করলেই প্রথমে আমাদের জানতে হবে কৃষিকাজ কাকে বলে। কৃষিকাজ বা এগ্রিকালচার দুটি ল্যাটিন শব্দ এগার এবং কালচার থেকে এসেছে, যার অর্থ ভূমি কর্ষণ বা মৃত্তিকা কর্ষণ। কৃষিকাজের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক জিমারম্যান বলেছেন, জমিতে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ ও প্রাণীজগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধি প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজের চাহিদা মেটানোর জন্য উদ্ভিজ্জ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তখন মানুষের সেই প্রচেষ্টাকেই কৃষিকাজ বলে। অর্থাৎ কৃষিকাজ মানে কিন্তু শুধুমাত্র কোনো ফসল উৎপাদন নয়, তার সাথে সাথে পশুপালনও বর্তমানে কৃষিকাজের অন্তর্গত। এই অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটি একটি 3 নম্বরের অথবা 5 নম্বরের প্রশ্ন হিসাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি এখানে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য কি 10টি পয়েন্টের সাহায্যে আলোচনা করেছি। তোমরা 5 নম্বরের প্রশ্ন এলে 5টি তো অবশ্যই লিখবে এবং পারলে 2টি বেশি লিখো। বৈশিষ্ট্যগুলি কি কি? প্রথমেই, ভারতীয় কৃষি ব্যবস্থা মূলত জীবিকা সত্তাভিত্তিক, অর্থাৎ কৃষক পরিবারটি তার নিজের প্রয়োজন মেটানোর জন্যই মূলত কৃষিকাজ করে থাকেন। অর্থাৎ ভারতীয় কৃষি ব্যবস্থা এখনোই সম্পূর্ণরূপে বাণিজ্যিক কৃষিতে পরিবর্তিত হয়নি। দ্বিতীয়ত, কৃষি জমির ওপর জনসংখ্যার চাপ কিন্তু প্রচুর। তোমরা জানো ভারতীয় জনসংখ্যা পৃথিবীর মধ্যে 2য় স্থানে রয়েছে আমাদের দেশ। তো স্বাভাবিকভাবেই যেটুকু কৃষি জমি রয়েছে তার উপর জনসংখ্যার চাপ কিন্তু মারাত্মক। তৃতীয়ত, ভারতীয় কৃষিতে পশু শক্তির প্রাধান্য। এখনও কৃষি জমিতে লাঙল দেওয়া অথবা কৃষি জমিতে কোনো বীজ সার পরিবহন করা অথবা কৃষি জমি থেকে উৎপাদিত ফসল পরিবহন করার জন্য পশুচালিত গাড়ির ব্যবহার তোমরা দেখে থাকবে। যন্ত্রপাতির ব্যবহার শুরু হলেও এখনও পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট ফার্ম মেকানাইজেশন যাকে বলে, অর্থাৎ সম্পূর্ণরূপে যান্ত্রিকীকরণের জায়গায় কিন্তু পৌঁছতে পারেনি। চতুর্থত, ভারতীয় কৃষিতে মূলত দেখা যায় জমির আকার খুবই ক্ষুদ্র, অর্থাৎ ছোট ছোট। কারণ এইটি এই দ্বিতীয় পয়েন্টটির ওপর নির্ভরশীল অনেকটি। জনসংখ্যার চাপ বেশি হওয়ার জন্য জমির আকার কিন্তু ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। এটা একটা ছোট উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি। ধরো কোনো একটি মানুষের এক বিঘে জমি ছিল, পরবর্তীকালে সেই 1 বিঘে জমিটি তার 2 ছেলের মধ্যে ভাগ হয়ে যায়, অর্থাৎ এক একটি ছেলে সেক্ষেত্রে 10 কাঠা করে জমি পেলেন। তাহলে 1 বিঘে জমিটি বর্তমানে 2টি 10 কাঠা জমিতে পরিণত হলো। তাহলে জমির জোতের আকার কিন্তু ছোট হয়ে গেল। এইভাবে বংশানুক্রমিকভাবে ক্রমশ জমি জোতের আকার কিন্তু ছোট হয়ে যাচ্ছে। পঞ্চমত, মৌসুমি বৃষ্টি নির্ভরতা। ভারতীয় কৃষিকাজ এখনও পর্যন্ত মৌসুমি বৃষ্টি নির্ভর। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করেই এখনও বিরাট সংখ্যক কৃষক তাদের নিজেদের কৃষিকাজ চালিয়ে আসছেন। ষষ্ঠত, জলসেচের ব্যবহার। এই মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা এবং বর্ষাকাল ছাড়াও অন্য ঋতুতে চাষবাসের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ধীরে ধীরে ভারতবর্ষের কৃষিতে জলসেচের পরিমাণ কিন্তু ক্রমশ বাড়ছে। সপ্তমত, কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। সাধারণভাবে কীটনাশক ও রাসায়নিক সার কৃষিকাজে ব্যবহৃত হয়েই থাকে, কিন্তু অসচেতনতাজনিত কারণে বর্তমানে বিভিন্ন রাজ্যে
এই কীটনাশক এবং রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, যা আদপে মোটেই ভালো নয় এবং জমির যে নিজস্ব উর্বরতা শক্তি তা কিন্তু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। 8 নম্বর পয়েন্টে আমরা বলেছি উৎপাদিত ফসলে খাদ্যশস্যের প্রাধান্য। এটি তোমরা নিজেরাও লক্ষ্য করে থাকবে যে আমাদের রাজ্যে মূলত কৃষিকাজ ধান উৎপাদন নির্ভর এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে উত্তরপ্রদেশ, পাঞ্জাব বা হরিয়ানায় আমরা ধান এবং গমের প্রাধান্য দেখে থাকি, অর্থাৎ মূলত কৃষিকাজ খাদ্যশস্য নির্ভর। নবমত, পশুখাদ্য উৎপাদনে অনীহা, অর্থাৎ ভারতীয় কৃষিতে শুধুমাত্র পশুর খাদ্যরূপে ব্যবহার করা হবে এরকম ফসলের উৎপাদন সাধারণত হয় না বললেই চলে। 10 নম্বর, বহু শস্যের উৎপাদন। আমরা খাদ্যশস্যের প্রাধান্যজনিত কারণটি ব্যাখ্যা করেছি, কিন্তু এটিও ঠিক যে খাদ্যশস্য ছাড়াও ভারতীয় কৃষিতে আরও অনেক রকমের শস্যেরই উৎপাদন হয়ে থাকে, যদিও সেগুলি পরিমাণে কম, যেমন বিভিন্ন ধরনের তৈলবীজ বা বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন ধরনের তন্তু ফসল যেমন কার্পাস বা পাট প্রভৃতি। তো এই 10টি পয়েন্টের মাধ্যমে তোমরা এই ভারতীয় কৃষির বৈশিষ্ট্যকে আলোচনা করতে পারো। তবে 10টি পরীক্ষাতে না লিখলেও হবে, তোমরা 5টি থেকে 7টি পয়েন্ট অবশ্যই লিখবে। পরবর্তী স্লাইডে আমরা ভারতে উৎপাদিত ফসলের একটা শ্রেণীবিভাগ করেছি। যদিও ফসলকে অনেক রকমভাবে শ্রেণীবিভাগ করা যেতে পারে, আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এখানে উৎপাদিত ফসলকে 2টি প্রধান ভাগে ভাগ করেছি। প্রথমত ব্যবহার অনুসারে এবং দ্বিতীয়ত ফসলটি কোন ঋতুতে উৎপাদন হচ্ছে তার উপর নির্ভর করে। ব্যবহার অনুসারে আমরা মূলত ফসলকে 4টি ভাগে ভাগ করেছি। প্রথমত খাদ্য ফসল, যে ফসলগুলি মূলত খাদ্যশস্য অর্থাৎ খাদ্যের কাজে সরাসরি ব্যবহৃত হয়, যেমন ধান, গম প্রভৃতি। দ্বিতীয়ত তন্তু ফসল, অর্থাৎ যেগুলোকে আমরা ইংরেজিতে ফাইবার ক্রপস বলে থাকি, অর্থাৎ যেগুলো থেকে প্রাকৃতিক তন্তু পাওয়া যায়, যেমন কার্পাস, পাট, শন প্রভৃতি। তৃতীয়ত বাগিচা ফসল, বড় বড় বাগিচা তৈরি করে যে ফসলগুলি উৎপাদন করা হয় মূলত বাজারে বিক্রি বা রপ্তানি করার উদ্দেশ্যে, যেমন চা, কফি, রবার প্রভৃতি। এছাড়াও অন্যান্য কিছু ফসলও ভারতীয় কৃষিতে উৎপাদিত হয়ে থাকে, যেমন তামাক, আখ প্রভৃতি। ঋতু অনুসারে আমরা ভারতীয় কৃষি ব্যবস্থায় উৎপন্ন ফসলকে 3টি প্রধান ভাগে ভাগ করতে পারি। প্রথমত খারিফ ফসল, অর্থাৎ বর্ষার আগমনের সঙ্গে যে ফসলের উৎপাদন ব্যবস্থা জড়িত, যেমন আমন ধান বা ভুট্টা। রবি ফসল, মূলত শীতকালে যে ফসলের উৎপাদন হয়, বোরো ধান, আলু প্রভৃতি। এবং জাইদ ফসল, মূলত গ্রীষ্মকালে আমরা যে ফসলগুলো চাষ করে থাকি, যেমন বাদাম বা তরমুজ। পরের স্লাইডে আমরা প্রত্যেক ধরনের ফসলের সংজ্ঞা এবং তার সঙ্গে উদাহরণ দেখব। এইগুলি তোমরা অবশ্যই 2 নম্বরের প্রশ্নের জন্য এই সংজ্ঞাগুলি তৈরি করবে, কারণ কোনো সময় পরীক্ষাতে বাগিচা ফসল কাকে বলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। দেখো, খাদ্যরূপে ব্যবহার করার জন্য কৃষিকাজের মাধ্যমে উৎপাদিত ফসলকে খাদ্য ফসল বলে। যেমন এগুলো দানা শস্যের মতন হতে পারে, ধান, গম, ভুট্টা প্রভৃতি, বা কিছু ডাল জাতীয় শস্যও হতে পারে, যেমন মুগ, মুসুর, খেসারি প্রভৃতি। দ্বিতীয়ত তন্তু ফসল, যে সকল ফসল থেকে তন্তু বা আঁশ সংগ্রহ করা যায়, যা মূলত সুতো বা দড়ি তৈরি করতে কাজে লাগে, সেই সকল ফসলকে আমরা তন্তু ফসল বলি, যেমন পাট, শন, কার্পাস প্রভৃতি। বাগিচা ফসল কাকে বলে? মূলত ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের বৃহদায়তন খামারের মধ্যে আধুনিক পদ্ধতিতে ও অধিক মূলধনের সহযোগিতায় রপ্তানির উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে উৎপন্ন ফসলকে বাগিচা ফসল বলে, যেমন দার্জিলিংয়ের চা চাষ বা দক্ষিণ ভারতের কফি চাষ। এছাড়াও আরও বেশ কিছু ফসল ভারতে উৎপন্ন হয়ে থাকে, যেমন বিভিন্ন তৈলবীজ, সরিষা, তিল, তিসি। এখানে তৈলবীজটিকে একটু বোল্ড করে দেওয়া আছে এই কারণেই, পরীক্ষা হয়তো প্রশ্ন আসতেই পারে যে 2টি তৈলবীজের উদাহরণ দাও, তাহলে তোমরা সরিষা, তিল বা তিসির মধ্যে যে কোনো 2টি লিখতে পারো। এছাড়াও এই অংশ থেকে আরেকটি 2 নম্বরের প্রশ্ন হতে পারে, অর্থকরী ফসল কাকে বলে? যে সমস্ত ফসলগুলি কৃষক সাধারণত নিজে খাওয়া বা ব্যবহার করার জন্য উৎপাদন না করে মূলত বিক্রয় করে অর্থ উপার্জন করার জন্য উৎপাদন করেন, সেই সমস্ত ফসলকে অর্থকরী ফসল বলে, যেমন চা, পাট, কফি প্রভৃতি। এটিও কিন্তু একটি 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা অবশ্যই তৈরি করবে। পরের স্লাইডে আমরা ঋতু অনুসারে ফসলের যে শ্রেণীবিভাগ করেছিলাম সেই সংজ্ঞাগুলো দেখিনি। এইগুলোও কিন্তু 2 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই খারিফ ফসল, বর্ষার প্রারম্ভে
মৌসুমি বায়ুর আগমনের সাথে সম্পর্ক রেখে যে ফসল চাষ শুরু হয় সেই ফসলগুলিকে খারিফ ফসল বলে। উদাহরণ আমরা আগেই দেখেছি। খারিফ ফসলের বৈশিষ্ট্য কী? প্রথমত জুন জুলাই মাসে বপন করা হয় এবং বর্ষার শেষে অক্টোবর নভেম্বর মাসে ফসল কাটা হয়। দ্বিতীয়ত, মৌসুমি বৃষ্টি নির্ভরতার কারণে এই খারিফ ফসলের উৎপাদন কিন্তু কিছুটা অনিশ্চিত। দ্বিতীয়ত, রবি ফসল। শীতের প্রারম্ভে যে সমস্ত ফসলের চাষ শুরু হয় এবং বসন্তকালে ও গ্রীষ্মের প্রারম্ভে ফসল কেটে ঘরে তোলা হয় সেই সমস্ত ফসলকে রবি ফসল বলে। উদাহরণ বোরো ধান, গম বা আলু। বৈশিষ্ট্য কি? অক্টোবর নভেম্বর মাসে এই ফসলের বপন শুরু হয় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে ফসল কাটা হয়। ভারতে রবি শস্য চাষ সম্পূর্ণরূপে সেচ নির্ভর, কারণ আমরা জানি যে ভারতে শীতকালে বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম। তৃতীয়ত, জাইদ ফসল। রবি ফসল চাষের পর গ্রীষ্ম ঋতুতে স্বল্পকালীন সময়ে যে ফসলের চাষ হয় তাকে আমরা জাইদ ফসল বলি, যেমন বাদাম, তরমুজ, বিভিন্ন শাকসবজি প্রভৃতি। এর বৈশিষ্ট্য কি? ফেব্রুয়ারি মার্চ মাসে এই ফসলের বপন শুরু হয় ও মে জুন মাসে ফসল কাটা হয়। এই ফসলগুলি মূলত জলসেচ এবং গ্রীষ্মকালীন অল্প বৃষ্টির উপর নির্ভরশীল। তোমরা এইখান থেকে এই বৈশিষ্ট্যগুলি দেখে অবশ্যই খারিফ ফসল এবং রবি ফসলের মধ্যে একটি পার্থক্য তৈরি করবে। পার্থক্যটি মূলত 3টি পয়েন্টের ওপর তৈরি করতে পারো। তোমরা পার্থক্যটি তৈরি করলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিও, আমি কারেকশান করে দেব। এখন সবুজ বিপ্লব। ভারতীয় কৃষির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে এই শব্দটি যুক্ত, সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। 1960-এর দশকে গুরুতর খাদ্য সমস্যা থেকে মুক্তি পেতে উন্নত জলসেচ, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার ও কীটনাশকের পর্যাপ্ত প্রয়োগের মাধ্যমে মূলত উত্তর পশ্চিম ভারতে শস্য উৎপাদনে এক অভাবনীয় উন্নতি দেখা যায়। একেই সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন বলে। প্রভাবিত অঞ্চল কোনগুলি? মূলত পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পশ্চিম অংশ। সবুজ বিপ্লবের বেশ কিছু সুফল রয়েছে, সেগুলি কি কি? প্রথমত, সবুজ বিপ্লবের ফলে ভারতের শস্যের উৎপাদন অনেকটাই বেড়েছে। দ্বিতীয়ত, সবুজ বিপ্লবের কারণে চাষের প্রসার ঘটেছে, তার ফলে দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই দক্ষ শ্রমিক কথাটা এখানে আমি বলেছি একটাই কারণ সবুজ বিপ্লবের সঙ্গে ফার্ম মেকানাইজেশন বা কৃষিতে যন্ত্রের ব্যবহার অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো স্বাভাবিকভাবেই এই কৃষি যন্ত্রপাতিগুলি চালানোর জন্য দক্ষ শ্রমিকের অত্যন্ত প্রয়োজন। তৃতীয়ত, খাদ্যশস্যের আমদানি হ্রাস। শস্যের উৎপাদন বৃদ্ধি হওয়ার ফলে ভারতবর্ষ বর্তমানে কিন্তু বিশ্বের অন্য কোনো দেশ থেকে খাদ্যশস্য আমদানি প্রায় করে না বললেই চলে। চতুর্থত, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিজনিত কারণে এবং আমদানি করতে না হওয়ার কারণে দেশের অর্থনীতি কিন্তু উন্নত হয়েছে। 5, কৃষকদের উন্নয়ন ঘটেছে। সবুজ বিপ্লবের ফলে শস্যের উৎপাদন বেড়েছে, কৃষক শস্যের বিক্রি করে আগের থেকে অনেক বেশি লাভবান হয়েছেন। 6 নম্বর, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ। স্বাভাবিকভাবেই কৃষি ফসলের উৎপাদন বেড়েছে, সেই কারণে এই কৃষি ফসলগুলোকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে যে ধরনের শিল্প গড়ে ওঠে সেইগুলির কিন্তু বিকাশ ঘটেছে। কিন্তু সবুজ বিপ্লবের ফলে শুধু আমরা সুফলই পাইনি, সবুজ বিপ্লবের বেশ কিছু কুফলও রয়েছে। সেগুলো কি কি? প্রথমত, আঞ্চলিক বৈষম্য বেড়েছে, অর্থাৎ যে অঞ্চলে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছে সেই অঞ্চলে কৃষকদের উন্নতি ঘটেছে ঠিকই, কিন্তু সেই একই তালে উন্নয়ন কিন্তু ভারতবর্ষের অন্য প্রান্তের কৃষকের হয়নি। তার ফলে কৃষকদের মধ্যে আঞ্চলিক বৈষম্য বেড়েছে। দ্বিতীয়ত, ফসল বিশেষীকরণ। সবুজ বিপ্লবের ফলে সাধারণত যে ফসলগুলির বাজারে চাহিদা রয়েছে সেই ধরনের ফসল উৎপাদন করার একটা টেন্ডেন্সি বা ঝোঁক দেখা যায়, তার ফলে অন্য ফসলগুলি অবহেলিত হয়েছে। তৃতীয়ত, সবুজ বিপ্লবের অন্যতম উপকরণই হলো উন্নত জলসেচ, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতি। তো এইগুলি ব্যবহার করার জন্য স্বাভাবিকভাবেই প্রচুর মূলধনের দরকার, যেগুলো ক্ষুদ্র চাষিদের কিন্তু নেই। তার ফলে সবুজ বিপ্লবের এই সুফল ক্ষুদ্র চাষিরা খুব একটা পায়নি। চতুর্থত,
অরণ্য বিনাশ। সবুজ বিপ্লবের এলাকা বাড়ানোর জন্য বা চাষের এলাকা বাড়ানোর জন্য আমরা ওই কৃষি জমি সন্নিহিত অঞ্চলের যে বন অঞ্চলগুলো ছিল সেগুলো কেটে সেগুলোকেও কিন্তু কৃষি জমিতে অন্তর্ভুক্ত করেছি। তার ফলে ওই অঞ্চলের অরণ্যচ্ছেদন অনিয়ন্ত্রিতভাবে ঘটেছে। পঞ্চমত, ভৌম জলতলের হ্রাস। এটি এই সবুজ বিপ্লবের একটি উপকরণ যে উন্নত জলসেচ অর্থাৎ উচ্চ ফলনশীল বীজের জন্য প্রয়োজনীয় জলসেচের যোগান দেওয়ার জন্য আমরা কিন্তু সাধারণত এই মাটির নিচের আমাদের যে ভৌম জল, পরিশুদ্ধ পানীয় জল যেটা, তার উপর নির্ভর করেছি। তার কারণে অনিয়ন্ত্রিতভাবে মাটির নিচ থেকে জল তোলা হয়েছে এবং আমাদের যে মাটির নিচের ভৌম জলতল, যেটাকে আমরা ইংরেজিতে গ্রাউন্ড ওয়াটার টেবিল বলি, সেটি ক্রমাগত নিচে নেমে গেছে। ষষ্ঠত, সবুজ বিপ্লবে আমরা মূলত উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করেছি। তার ফলে আমাদের দেশের যে নিজস্ব দেশীয় প্রজাতি বা দেশীয় বীজগুলি সেগুলি ক্রমশ অবহেলিত হয়েছে এবং বর্তমানে সেগুলি আর প্রায় দেখা যায় না বললেই চলে। কৃষি সংক্রান্ত আলোচনায় আমরা আরেকটি বিষয় একটু দেখে নেব। সেটা কি? সেটি হলো হর্টিকালচার বা উদ্যান কৃষি কাকে বলে। যে বাজার কেন্দ্রিক কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে কোনো অঞ্চলে নিবিড় শ্রমের দ্বারা বিভিন্ন আয়তনের কৃষি খামারগুলিতে শাকসবজি, ফুল, ফল ও ভেষজ উদ্ভিদের চাষ হয়ে থাকে, সেই কৃষি ব্যবস্থাকে হর্টিকালচার বলে। তোমরা এটি একটি 2 নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই তৈরি করো। হর্টিকালচারকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত, পোমাম কালচার বা ফলের চাষ। দ্বিতীয়ত, ওলেরিকালচার বা শাকসবজির চাষ। এবং তৃতীয়ত, ফ্লোরিকালচার বা ফুলের চাষ। তোমরা এগুলোও একটু দেখে রাখবে। এরপর আমরা ভারতবর্ষের প্রধান প্রধান ফসলগুলি নিয়ে আলোচনা করব। এবং যেহেতু ভারতের কৃষি এই পুরো অংশটিকে আমি 2টো পার্টে ভাগ করেছি, আমরা প্রথম পার্টে আজকে 2টি গুরুত্বপূর্ণ ফসল ধান এবং গম নিয়ে আলোচনা করব। পরবর্তী পার্টটিতে বাকি ফসলগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। প্রথমেই আমরা ধান নিয়ে আলোচনা শুরু করি। ধান চাষের সময় অনুসারে আমরা ভারতের ধানকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত, আমন ধান, বর্ষাকালে রোপণ করে শীতকালে কাটা হয়। দ্বিতীয়ত, আউশ ধান, গ্রীষ্মকালে রোপণ করে শরৎকালে কাটা হয়। এবং তৃতীয়ত, বোরো ধান, শীতকালে রোপণ করে গ্রীষ্মকালে কাটা হয়। এরপর আমরা চলে আসি ধানের অনুকূল ভৌগোলিক পরিবেশে। এই অংশে একটা কথা না বললেই নয়, এই যে কোনো ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ এটি কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রত্যেক বছর মাধ্যমিকে কোনো না কোনো একটি ফসলের অনুকূল পরিবেশ পরীক্ষায় আসে। সুতরাং এই অংশটি তোমাদের খুব ভালো করে তৈরি করতে হবে 5 নম্বরের প্রশ্নের জন্য। এবং এই প্রশ্নটিতে খুব সহজেই তুলনামূলকভাবে কম লিখে ফুল মার্কস তোমরা পেতে পারো। এবং ধানের ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, বিগত 3 বছরে কিন্তু ধানের অনুকূল পরিবেশ পরীক্ষায় আসেনি। সুতরাং 2021 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য ধানটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, অনুকূল ভৌগোলিক পরিবেশকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি: প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ। বিগত কয়েক বছরের মাধ্যমিকের প্রশ্ন দেখলে তোমরা দেখবে যে সাধারণত ফসলগুলির অনুকূল প্রাকৃতিক পরিবেশটি পরীক্ষাতে আসছে। সেই জন্য প্রাকৃতিক পরিবেশটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। যদিও অর্থনৈতিক পরিবেশটিও তোমরা একই সঙ্গে তৈরি করবে, কারণ যদি ভৌগোলিক পরিবেশ প্রশ্নে আসে তাহলে প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ দুটিই লিখতে হবে। কিন্তু যদি প্রশ্নে শুধুমাত্র বলে দেয় যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, তাহলে আমরা শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটি লিখব, অর্থনৈতিক পরিবেশটি লেখার কোনো দরকার নেই। প্রথমে ধানের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি কী কী দেখে নেওয়া যাক। প্রথমত, জলবায়ু। ধান মূলত উষ্ণ আর্দ্র জলবায়ুর ফসল, অর্থাৎ যেখানে উষ্ণতার পরিমাণও একটু বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণও একটু বেশি, সেই সমস্ত অঞ্চলেই ধান হয়ে থাকে। জলবায়ুকে আমরা এখানে 4টে আলাদা আলাদা পয়েন্টে ভাগ করে দিয়েছি, অর্থাৎ জলবায়ুর বৈশিষ্ট্যগুলিকে কী কী বা জলবায়ুর উপাদানগুলিকে বলতে পারি। প্রথমত, উষ্ণতা।
ধান 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সবথেকে ভালো হয়, তবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে 20 ডিগ্রির কম তাপমাত্রাযুক্ত অঞ্চলেও ধান চাষ হয়ে থাকে। দ্বিতীয়ত বৃষ্টিপাত। আমরা প্রথমেই বলেছি যেহেতু আর্দ্র জলবায়ুর ফসল, সেই জন্য গড়ে 100 থেকে 200 সেন্টিমিটার ধান চাষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর্দ্রতা, ধান রোপণ করার পরবর্তী সময়ে আর্দ্র জলবায়ু এবং ধান পাকার ও কাটার সময় শুষ্ক জলবায়ু ধান চাষে সহায়ক। চতুর্থত তুহিন মুক্ততা। তুষারপাত ধান চাষের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর, সেই জন্য তুহিন মুক্ততা বা ধান চাষ যে সময় হবে সেই সময় তুষারপাত না হওয়াটা ধান চাষের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রাকৃতিক যে পরিবেশটির কথা আমরা আলোচনা করব সেটি হলো মৃত্তিকা। যে কোনো ফসল উৎপাদনেই মৃত্তিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। ধান চাষের ক্ষেত্রে উর্বর দোআঁশ মাটি অথবা নদী উপত্যকার পলি মাটিতে ধান সবথেকে ভালো হয়। তবে এই দুটি মাটি ছাড়াও আমরা বেশ কিছু জায়গায় মালভূমি অঞ্চলেও দেখে থাকি যে কিঞ্চিৎ ল্যাটেরাইটযুক্ত মৃত্তিকাতেও আমরা ধান চাষ করতে পারি। তৃতীয়ত ভূপ্রকৃতি। সমতল ভূমি, নদী উপত্যকা এবং উপকূলীয় সমভূমি অঞ্চলে ধান চাষ সবথেকে ভালো হয়ে থাকে। তবে তোমরা পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে অনেক সময়ই পাহাড়ের ঢালে ধাপ কেটে ধান চাষ দেখতে পাবে। ধান এমনই একটি ফসল যেটি পাহাড়ি অঞ্চল, মালভূমি অঞ্চল এবং সমতল ভূমি অঞ্চল, এই 3 রকম ভূপ্রকৃতিযুক্ত অঞ্চলেই হয়ে থাকে। এরপর আমরা ধানের অনুকূল অর্থনৈতিক পরিবেশটি আলোচনা করব। প্রথমত দক্ষ ও সুলভ শ্রমিক। দ্বিতীয়ত জলসেচ প্রয়োজন, কারণ বৃষ্টিপাতের অনিশ্চয়তাকে কাটিয়ে ওঠার জন্য জলসেচ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার করলে উৎপাদন খরচ কমে, সেই জন্য এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত বিষয়। চতুর্থত উন্নত বীজ, সার ও কীটনাশক, যা ধানের উৎপাদন বাড়াতে সাহায্য করবে। পঞ্চমত উন্নত পরিবহন ব্যবস্থা। আমরা আগের ক্লাসে পরিবহন ব্যবস্থার গুরুত্ব পড়াতে গিয়ে এই জায়গাটা কিন্তু আলোচনা করেছিলাম। ষষ্ঠত মূলধনের যোগান, কারণ যে কোনো কৃষিকাজেই তার প্রয়োজনীয় ইনপুটস অর্থাৎ তার প্রয়োজনীয় উপকরণগুলি খরচের ক্ষেত্রে মূলধন প্রয়োজন। তো তোমরা এইভাবে প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশে দুটো পার্টে ভাগ করে এই ফসলগুলির অনুকূল ভৌগোলিক পরিবেশের উত্তরটি তৈরি করবে, তবে গুরুত্ব দেবে প্রাকৃতিক পরিবেশটির উপরে। এরপর আমরা দেখে নিই ধানের প্রধান উৎপাদক অঞ্চল। পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি ধান উৎপাদন হয়ে থাকে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এবং তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা মিলিতভাবে। পশ্চিমবঙ্গে মোট উৎপাদন বেশি হলেও হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি কিন্তু পাঞ্জাব, অর্থাৎ হেক্টর প্রতি একক জমি পিছু ধানের উৎপাদন পাঞ্জাবে আমাদের পশ্চিমবঙ্গের থেকে অনেকটি বেশি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে আমাদের রাজ্যের ধানের ভাণ্ডার বলে। এটি তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য একটু দেখে রেখো। এছাড়া কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার বলা হয়। আর আমরা যদি ধান সম্পর্কিত গবেষণাগারগুলির কথা জানতে চাই, তাহলে প্রথমেই বলতে হয় আমাদের আন্তর্জাতিক ধান গবেষণাগার রয়েছে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে। আর আমাদের দেশে দুটি সবথেকে গুরুত্বপূর্ণ ধান গবেষণাগার রয়েছে। একটি সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটি ওড়িশার কটকে অবস্থিত, এবং অন্যটি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যেটি তোমরা বইতে অনেক সময় ICAR নামে দেখে থাকবে। এই সংস্থার ধান গবেষণাগারটি দিল্লির কাছে পুসায় অবস্থিত। আর পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি হুগলি জেলার চুঁচুড়াতে রয়েছে। এরপর আমরা দেখে নিই বেশ কিছু উচ্চ ফলনশীল ধান বীজ। এটি কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝেই প্রশ্ন আসে যে দুটি উচ্চ ফলনশীল ধান বীজের নাম লেখো। তোমরা এটি অবশ্যই মনে রাখবে। রত্না, জয়া, আদিত্য, IR8, IR36 এগুলি ভারতবর্ষের বর্তমানে বহুল প্রচলিত উচ্চ ফলনশীল ধান বীজ। ভারতে বেশ কিছু সুগন্ধি ধানেরও উৎপাদন হয়ে থাকে, যেমন আমাদের রাজ্যেই উৎপাদিত গোবিন্দভোগ এবং উত্তরাখণ্ডের বাসমতি, যেটাকে অনেকে আমরা দেরাদুন চাল নামেও জেনে থাকি।
এই দুটি চাল কিন্তু সুগন্ধি ধান হিসেবে পৃথিবী বিখ্যাত এবং আমাদের ভারতবর্ষ থেকে পৃথিবীর অনেক দেশেই এই দুটি চালের রপ্তানি শুরু হয়েছে। এরপর আমরা চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কৃষিজ ফসল গম সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথমেই গমের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং যথারীতি ভৌগোলিক পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ পার্ট, প্রথমত প্রাকৃতিক পরিবেশ এবং দ্বিতীয়ত অর্থনৈতিক পরিবেশ। এখানে একটা কথা তোমাদের সুবিধের জন্যই বলছি, অর্থনৈতিক পরিবেশের মূল যে 6টি পয়েন্ট আমরা আলোচনা করেছি এগুলি কিন্তু ধান এবং গম উভয়ের ক্ষেত্রেই একই রকমভাবে প্রযোজ্য। সুতরাং এই অর্থনৈতিক পরিবেশটা যদি পরীক্ষাতেও আসে তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই এই 6টি পয়েন্ট ব্যাখ্যার মাধ্যমে লিখে দিতে পারবে, সেটা যে কোনো ফসলেরই হোক না কেন। কিন্তু প্রত্যেকটি ফসলের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি কিন্তু আলাদা আলাদা এবং এটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমাদের মনে রাখতে হবে। গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ কীরকম? প্রথমত, গম নাতিশীতোষ্ণ জলবায়ুর ফসল, যদিও বর্তমানে বেশ কিছু উষ্ণ জলবায়ুর দেশেও গম চাষ শুরু হয়েছে। উষ্ণতা, যেহেতু নাতিশীতোষ্ণ জলবায়ুর ফসল, গম চাষে কিন্তু ধান চাষের মতন অতটা উষ্ণতার প্রয়োজন হয় না। 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসই গম চাষের জন্য যথেষ্ট। বৃষ্টিপাতও একটু কম লাগে, গড়ে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত গম চাষের জন্য অনুকূল, যদিও কখনো কখনো এর থেকে কম বৃষ্টিপাত হলেও অল্প জলসেচের সাহায্যে গম চাষ আমরা করতে পারি। আর্দ্রতার ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, গম রোপণ থেকে কাটা পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন রকমের আর্দ্রতার প্রয়োজন হয়। রোপণের ঠিক পরেই আর্দ্র শীতল অবস্থা, গম গাছ বাড়ার সময় শুষ্ক অবস্থা, গমের পুষ্টির সময় আর্দ্র অবস্থা এবং গম পাকার পরে কাটার সময় উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দরকার। এটি তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এছাড়া ধান চাষের মতোই তুষারপাত গম চাষের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এবং গম উৎপাদনের জন্য কমপক্ষে 110 দিন, প্রায় 3 মাস তুহিন মুক্ত অবস্থা অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়, মৃত্তিকা। গম উৎপাদনের ক্ষেত্রে ভারী উর্বর দোআঁশ মাটি বা কাদামাটি সব থেকে বেশি সাহায্য করে থাকে। তৃতীয়ত, ভূপ্রকৃতি। গম গাছের গোড়ায় জল দাঁড়ানো কিন্তু ক্ষতিকর, সেই জন্য জল নিকাশি ব্যবস্থাযুক্ত সামান্য উঁচু এসব ঢেউ খেলানো ভূমিভাগ গম চাষের পক্ষে সুবিধে করে। এই হলো প্রাকৃতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশটা আমি আগেই বললাম যে এই 6টি পয়েন্ট যে কোনো ফসলের ক্ষেত্রেই তোমরা আলোচনা করবে। ভারতবর্ষের প্রধান গম উৎপাদক অঞ্চলগুলি হলো, রাজ্য হিসেবে সবথেকে বেশি গম উৎপাদন হয় উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব এবং তৃতীয় স্থানে হরিয়ানা। কিন্তু লক্ষণীয় বিষয় হলো একটি, তোমরা দেখো, যেমন আমরা দেখেছিলাম যে একক জমিপিছু অর্থাৎ হেক্টর প্রতি ধান উৎপাদনেও প্রথম স্থানাধিকারী রাজ্যটি ছিল পাঞ্জাব, ঠিক একই রকমভাবে হেক্টর প্রতি গম উৎপাদনেও প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পাঞ্জাব। তোমরা একটা জিনিস তোমরা বুঝতে পারছো, এই উন্নত পদ্ধতিতে চাষবাস করার সুফলটি কিন্তু পাঞ্জাব যথেষ্ট ভালোভাবে পেয়েছে এবং সেই কারণেই পাঞ্জাবে হেক্টর প্রতি ফসলের উৎপাদনের পরিমাণ অন্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। আমরা যদি গম গবেষণাগারগুলি নিয়ে আলোচনা করি তাহলে দেখব আন্তর্জাতিক গম গবেষণাগারটি রয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে, আর ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি দিল্লির কাছে পুসায় অবস্থিত, যেটি ICAR নামক সরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়। ধানের মতোই গমেরও কিছু উচ্চ ফলনশীল বীজের নাম আমাদের জেনে রাখতে হবে, এটিও ছোট প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতে ব্যবহৃত উচ্চ ফলনশীল গম বীজগুলি হলো সোনালিকা, কল্যাণ সোনা এবং হীরা। এটি তোমরা শর্ট কোয়েশ্চেনের জন্য অবশ্যই মনে রাখবে। এই স্লাইডে আমরা দুটি মানচিত্রের সাহায্যে ভারতের প্রধান ধান এবং গম উৎপাদক অঞ্চলটি দেখে নেব। এইটি আমি এই কারণেই তোমাদেরকে দেখালাম যাতে তোমাদের পরীক্ষায় যদি ম্যাপ পয়েন্টিংয়ে
প্রধান ধান উৎপাদক অঞ্চল অথবা প্রধান গম উৎপাদক অঞ্চল আসে, তাহলে সহজেই তোমরা করতে পারবে। গম উৎপাদক অঞ্চলের ক্ষেত্রে তোমরা উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ এই অংশটি দেখিও। আর ধান উৎপাদক অঞ্চল হিসেবে পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা এবং পূর্ব উপকূলীয় সমভূমি ভাগ এই অংশটি দেখালেই কিন্তু হবে। এবার আমরা দেখে নিই এই অংশ থেকে বিগত 3 বছরে মাধ্যমিকে কী কী প্রশ্ন এসেছে, যেটি তোমাদের একটি অত্যন্ত পছন্দের জায়গা রূপে বিবেচিত হচ্ছে কয়েকটি ক্লাসে। সেটি আমি তোমাদের হোয়াটসঅ্যাপের বিভিন্ন যে রিমার্কসগুলো তোমরা করেছো সেখান থেকেই বুঝতে পেরেছি যে এই অংশটি তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়ছো। 2018 সালে একটি প্রশ্ন এসেছিল এই অংশ থেকে যে গম কী ধরনের শস্য, রবি শস্য, খারিফ শস্য, জায়িদ শস্য না পানীয় ফসল। তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে গম হলো একটি রবি শস্য। 2019 সালে কিন্তু 3টি প্রশ্ন এসেছে এখান থেকে। প্রথমত একটি এমসিকিউ যে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি কে। 4টে অপশান ছিল, ক পশ্চিমবঙ্গ, খ উত্তরপ্রদেশ, গ পাঞ্জাব এবং ঘ অন্ধ্রপ্রদেশ। একটু আগেই আমরা আলোচনা করেছি ধান এবং গম উভয় ক্ষেত্রেই হেক্টর প্রতি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পাঞ্জাব। আরেকটি 1 নম্বরের প্রশ্ন এসেছিল ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো, অর্থাৎ গ্রীষ্মকালে যে ফসলগুলি উৎপাদন করা হয়, বাদাম অথবা তরমুজের নাম তোমরা লিখতে পারো। তৃতীয়ত একটি 5 নম্বরের প্রশ্ন এসেছিল, দেখো আমি যেটা বারবার বলছিলাম আলোচনা করার সময় যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এখানে 2019-এ গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশটি 5 নম্বরের একটি বড় প্রশ্ন হিসাবে এসেছিল। তো স্বাভাবিকভাবেই তোমরা কিন্তু এই অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি অবশ্যই ভালো করে পরীক্ষার জন্য তৈরি করবে। 2020 সালে 2টি প্রশ্ন এসেছে, একটি উচ্চ ফলনশীল ধান বীজ নাম লেখো। এটি স্তম্ভ মেলানোতে এসেছিল। তোমরা জানো তোমাদের পরীক্ষায় 4টি প্রশ্ন থাকে স্তম্ভ মেলানোতে। তো এই 4টি প্রশ্নের মধ্যে একটি ছিল, একদিকে ছিল একটি উচ্চ ফলনশীল ধান বীজ, অন্যদিকে রত্না নামটি ছিল, তো এটিকে মেলাতে হবে। আর দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন এসেছিল পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। দেখো পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লব অর্থাৎ কিন্তু সবুজ বিপ্লব। আমরা যেটি সবুজ বিপ্লবের সংজ্ঞা এবং সবুজ বিপ্লবের সুফল কুফল একটা স্লাইডে আলোচনা করেছিলাম, সেখান থেকেই শুধুমাত্র সবুজ বিপ্লবের সুফলটি 3 নম্বরের প্রশ্ন হিসাবে এসেছিল। তো আমরা ওখানে 4-5টি করে পয়েন্ট আলোচনা করেছি। স্বাভাবিকভাবেই 3 নম্বরের প্রশ্ন এলে তোমরা 3টি বা 4টি পয়েন্ট যদি 1 লাইন 1.5 লাইন করে ব্যাখ্যা করে দাও, তাহলে খুব সহজেই পুরো নাম্বার তোমরা পেতে পারো। তাহলে সুফল এসেছে, এর অর্থ হচ্ছে তোমাদের বছরে বা যে কোনো বছরেই সবুজ বিপ্লবের কুফলটিও কিন্তু মাধ্যমিকে আসতে পারে। তোমরা এই অংশটি খুব ভালো করে দেখবে। এই অংশ থেকে কিছু ম্যাপ পয়েন্টিংও হতে পারে, যেমনটি ম্যাপের স্লাইডটি দেখানোর সময় আমি বললাম যে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, এটি 2018 সালে এসেছিল। এটি অন্যভাবেও আসতে পারে যে ভারতের একটি প্রধান গম উৎপাদক অঞ্চল, ওই জায়গাটিই দেখিও। ভারতের গম গবেষণাগার, এটা যেহেতু দিল্লির কাছে পুষা, তোমরা দিল্লি যে জায়গায় অবস্থিত সেই জায়গাটাকেই যদি গোল করে পাশে লেখো যে ভারতের গম গবেষণাগার কমা দিয়ে বা একটা হাইফেন দিয়ে পুষা, তাহলেও কিন্তু পুরো নম্বরই পাবে, কারণ পুষা দিল্লির খুব নিকটেই অবস্থিত। ভারতের ধান গবেষণাগারের ক্ষেত্রেও তাই, তোমরা কটকও দেখাতে পারো অথবা পুষাও দেখাতে পারো। আর ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল কোনটি সেটিও কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে আসতে পারে। তোমরা ফাঁকা ম্যাপে এই 4টে প্রশ্ন অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের ক্লাসটি আপাতত শেষ করলাম। আমরা খুব তাড়াতাড়ি ভারতীয় কৃষির 2য় পর্বটি নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা এই প্রথম পর্বের অংশটি ভালো করে দেখে পড়ে যদি কোনো রকম সমস্যার মুখোমুখি হও, তাহলে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলি সমাধান করার। আর একটা কথা, বর্তমান পরিস্থিতিতে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু বাড়িতেই থাকবে, একদমই বাড়ির বাইরে বেরোবে না, বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যাও। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ভারতীয় কৃষির 2য় পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে।